কেমন আছে সবাই? গত ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম অ্যাডমিশনের জন্য। আজকে আমি ঠিক করেছি অ্যাডমিশনের জন্য তোমাদের গতিবিদ্যা নিয়ে কিছু শর্টকাট দেখানোর জন্য। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। অ্যাডমিশনে যে ধরনের ম্যাথ আসে এই গতিবিদ্যা থেকে, সেই ধরনের ম্যাথ নিয়ে। এখন দেখো, গতিবিদ্যা অধ্যায়ে গতির কিছু সমীকরণ আছে, সেই সমীকরণ আমরা সবাই জানি। তাও আমি আবার একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, দুই নম্বরে হচ্ছে কি ছিল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আর একটা ছিল তিন নম্বরে কি ছিল, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর আর দুইটা ছিল, যে দুইটা থেকেই আমরা এই তিনটা আনছি। মেইন একটা ছিল হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা আসলে সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা ছিল। আর আরেকটা ছিল, যদি দূরত্ব চিন্তা করি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ বাই হচ্ছে টু ইন্টু টি, অর্থাৎ গড় বেগ সেইটা। এই সূত্র থেকেই এই তিনটা আসলে আনা যায়, আমরা এগুলো দেখেছি সমীকরণের মধ্যে। এখন দেখো, অ্যাডমিশনের জন্য এই সূত্রগুলো তো আমাদের লাগবেই, কিন্তু এই সূত্র থেকে এই যে তিন নাম্বার সূত্র এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা যদি এটা তো সমতল ভূমির ক্ষেত্রে উপর নিচে চিন্তা করি, সেই ক্ষেত্রে একটা মডিফাই সূত্র আছে যেটা আমাদের অ্যাডমিশনে খুবই কাজে লাগে। সেইটা দেখো, সেইটা যদি আমি লিখে দিই, এনতম বা যে কোনো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই এসটা যদি লিখি, সেই সূত্রটা হবে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই সূত্রটা কি হইতে পারে, যদি সমতলে চিন্তা করি, এস টি এইচ ইজ ইকুয়াল টু হবে ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। আর যদি উপরে নিচে চিন্তা করি, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে এইচ টি ইজ ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস হাফ, এর জায়গা কি হবে, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে, তার মানে এখানে হবে জি, আর বাকি যা ছিল তাই থাকবে। তাহলে যে কোনো তম, যদি বলে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা 5-6, সেই সময় তোমার আদিবেগ ত্বরণ আর সময় যদি, তো কততম সেকেন্ডে, অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে টি এর মান বসায় দিলেই তুমি দূরত্বটা পেয়ে যাবে, সেটা সমতলে অথবা উপরে নিচে। এটা গেল হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো, এখানে আরেকটা সূত্র এখানে লিখছে, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে যদি গড় বেগের কনসেপ্টটা আমরা দেখি, গড় বেগকে কিভাবে লেখা যায়, গড় বেগ সমান সমান কি, মোট সরণ বা হচ্ছে মোট সময়।
তাহলে মোট সরণ যদি এস হয় আর মোট সমান যদি টি হয় সময়, আর তাহলে গড় বেগকে হচ্ছে ভি এর উপর বার দ্বারা আমরা প্রকাশ করি, ভি ইজ ইকুয়াল টু। এখন দেখো অ্যাডমিশনে এই টাইপের এই সূত্রটা ইউজ করে কিছু অঙ্ক আসে। সে অঙ্কটা কি কীরকম টাইপের, ধরো একটা বিন্দু এ, বিন্দু বলতে এটা মনে করো একটা স্থান এ, আরেকটা হচ্ছে বি। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস। এখন এই যে এ থেকে বি বিন্দুতে যদি যাওয়া হয়, মনে করো এ থেকে বি বিন্দুতে যাওয়ার সময় যখন এ থেকে বিতে যাচ্ছে তখন দূরত্ব ছিল s1 এবং সময় ছিল t1। একইভাবে যখন এই বি থেকে এতে আবার ফেরত আসে তখন মনে করলাম দূরত্ব ছিল s2, সময় ছিল t2। তাহলে এবার আমরা এই গড় বেগের যে সূত্রটা আছে এখানে যদি মানগুলো বসাই তাহলে কি হয় দেখো। তাহলে ওইখানে গড় বেগের সূত্রটা s/t, তাহলে এখানে লিখতে পারি v ইজ ইকুয়াল টু ভি বার ইজ ইকুয়াল টু কী হবে, আমি এ থেকে বিতে গেলাম অর্থাৎ s1 দূরত্ব, আবার বি থেকে এতে আসলাম প্লাস s2 দূরত্ব। একইভাবে এ থেকে বিতে যেতে সময় লাগছে t1, আবার বি থেকে এতে আসতে সময় লাগছে t2, অর্থাৎ মোট সরণ যোগ হয়েছে, মোট সময় যোগ হয়েছে। এখন যদি এটা আমরা ভি আকারে লিখি, ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি সমবেগের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভি টি। তাহলে এইখানে s1 আছে, তাহলে s1 এ কে হবে, তাহলে যদি লিখি s1 ইজ ইকুয়াল টু v1 t1 প্লাস v2 t2, আর সময় তো t1 প্লাস t2। এখন দেখো এই যে এ থেকে বিতে যাওয়া বা বি থেকে এতে আসা, এই ধরনের ক্ষেত্রে দুইটা কন্ডিশন দেখা যায়। একটা কন্ডিশন হচ্ছে যদি সময় একই হয়, এক নাম্বার কি, যদি সময় একই হয় অর্থাৎ t1 ইজ ইকুয়াল টু t2, তখন কি হবে, তাহলে আমরা এই সূত্রে যদি বসাই t1 ইজ ইকুয়াল টু t2, তাহলে তুমি t1 বা t1কে t1 সমান সমান t2 হলে আমরা যদি t লিখি শুধুমাত্র তাহলে কি হয় দেখো, v বার ইজ ইকুয়াল টু v1 t প্লাস v2 t, আর এইখানেও t প্লাস t। তাহলে কি পাওয়া যাচ্ছে যদি টি কমন নিয়ে, তাহলে v1 প্লাস v2 ইন্টু টি আর নিচে 2t। তাহলে উপরে নিচে টি যদি কেটে ফেলি তাহলে ফাইনালি থাকে হচ্ছে আমাদের v1 প্লাস v2 বাই 2। তার মানে দেখো এইখানে যখন আমাদের সময় এক হচ্ছে t1 ইজ ইকুয়াল টু t2, অর্থাৎ এ থেকে বিতে যাইতে যে সময় লাগতেছে ঠিক সেম সময় লাগতেছে বি থেকে এতে আসতে, সেই ক্ষেত্রে কি হবে যে আমাদের গড় বেগ যদি নির্ণয় করি তখন ওই বেগ যে দুইটা ছিল এ থেকে বিতে যেতে যে বেগ আর বি থেকে এতে আসতে যে বেগ, সেই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমরা গড় বেগটা পেয়ে যাব। তার মানে আমাদের জন্য এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কন্ডিশন যে যখন সময় এক হবে। এখন সময় যখন ভিন্ন হবে তখন কি হবে, সময় এবার ভিন্ন, তাহলে সময় ভিন্ন হইলে কি লিখতে পারি, t1 নট ইজ ইকুয়াল টু t2। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমরা যদি আগের সেই সূত্রটা লিখি v ইজ ইকুয়াল টু
S1 প্লাস S2 T1 প্লাস T2। তাহলে এবার সময় ভিন্ন কিন্তু দূরত্ব একই আছে। তাহলে যদি আমরা লিখি, তাহলে এখানে লিখি S1 প্লাস S2। এখন দেখো টি এস ইজ ইকুয়াল টু ভিটি ছিল, তাহলে টি ইজ ইকুয়াল টু কী হবে? এস বাই ভি। তার মানে এখানে T1 তার মানে হবে S1 V1 প্লাস S2 V2। তাহলে দেখো এইখান থেকে যদি লিখি, উপরে S1 প্লাস S2 V1 V2, তাহলে এখানে হচ্ছে S1 V2 প্লাস S2 V1, S1 প্লাস S2। এটা ভাগ আকারে আছে, তার মানে উল্টে যাবে। এখানে হচ্ছে V1 V2 আর নিচে থাকতেছে S1 V2 প্লাস S2 V1। এখন খেয়াল করো এই কন্ডিশনের ক্ষেত্রে কি সমান নয়, কিন্তু S1 ইজ ইকুয়াল টু S2। তাহলে এই S1 ইজ ইকুয়াল টু যদি S2 হয়, মানে দূরত্ব এক, এ থেকে বি, বি থেকে এ, অর্থাৎ দূরত্বটা সেম, তখন যদি আমরা এখানে এসটা পরিবর্তন করি, তাহলে কি হচ্ছে? এখানে শুধুমাত্র S প্লাস S V1 V2 S V2 প্লাস S V1 S2 S V1 V2 S ইন্টু V1 প্লাস V2। তাহলে এস এস কাটা, অর্থাৎ ফাইনালি যে আমরা সূত্রটা পাচ্ছি ভি বার ইজ ইকুয়াল টু 2 V1 V2 V1 প্লাস V2। তাহলে এইটা আমাদের জন্য খুবই জরুরি একটা সূত্র। তাহলে কি হলো? সময় ভিন্ন, এ থেকে বি পজিশনে যাবে, কিন্তু সময় ভিন্ন কিন্তু দূরত্ব এক। সেই ক্ষেত্রে আমাদের যদি গড় বেগটা নির্ণয় করি, তাহলে যে বেগ ছিল এ থেকে বিতে যেতে আর বি থেকে এতে আসলে তার দ্বিগুণ গুণ করলে আর তাদের যোগফল দ্বারা ভাগ করলেই আমরা গড় বেগটা পেয়ে যাব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের এ ধরনের টিক আসে। এখন দেখো আরেকটা জিনিস পরীক্ষায় আসে, মনে করো এখানে বাঘ আছে একটা, এখানে ছিল হচ্ছে হরিণ, আর এইখানে যে বাঘটা যখন হরিণকে তাড়া করলো, তখন এইখানে যে তারা মিলিত হলো বা ধরলো বা ধরবে যদি লিখি। এখন বাঘটা আসলে সমবেগে হরিণকে দেখে দৌড় দিয়েছিল, সমবেগ ভি। আর হরিণ ত্বরণ এতে বাঘকে দেখেই দৌড় শুরু করে। এখন বাঘ হরিণ থেকে মনে করি 50 মিটার দূরে ছিল।
এখন এখানে হরিণ যে স্থানে ছিল সেই স্থান থেকে যে স্থানে যে ধরবে সেই দূরত্বটা আমরা ধরে নিলাম এক্স। এখন খেয়াল করো হরিণের ক্ষেত্রে কি হবে, হরিণ আসলে কতটুকু দূরত্ব পার করবে সেইটা যদি আমরা দেখি, হরিণ কিন্তু ত্বরণে দৌড়ানো শুরু করছে কিন্তু বাঘ সমবেগে। এখন হরিণ যেহেতু ত্বরণে যাচ্ছে এ ত্বরণে, এখন হরিণ আগে এখানে স্থির ছিল অর্থাৎ ইউ 0 ছিল, তাহলে আমরা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওইটা যদি সূত্রটা দেখি তাহলে এইখানে এস ইজিক্যাল টু এস মিন এক্স ইজিক্যাল টু ইউটি। ইউ দেখো হরিণ যেহেতু স্থির ছিল তার মানে ইউ 0, তাহলে ইউটি টার্ম এটা বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে অনলি হাফ এ টি স্কোয়ার। আর যদি বাঘের ক্ষেত্রে চিন্তা করি তাহলে বাঘ সমবেগে যাচ্ছে, তার মানে সমবেগে যাচ্ছে হরিণ থেকে যেহেতু 50 মিটারও দূরে ছিল, তার মানে 50 প্লাস আরও কত এক্স ইজ ইকুয়াল টু ভি টি। এখন দেখো এখানে সময় কিন্তু এক, দুই ক্ষেত্রেই সময় অর্থাৎ সময় হবে কি সেম। এই নোটটা সবসময় মনে রাখতে হবে যে নোট এখানে টাইম সেম, তাহলে টাইম যেহেতু সেম তাহলে এখানে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন। দেখো এইখানেও এক্স আছে এইখানেও এক্স আছে, তার মানে আর সময় যেহেতু সেম আর ত্বরণ দেওয়া আছে হরিণের বেগও দেওয়া আছে, তাহলে 1 থেকে 2 এটা যদি 1 মনে করি আর এটা যদি 2 মনে করি তাহলে এদের কি বিয়োগ করলেই আমরা এখানে টি এর মানটা পাবো। এখন অ্যাডমিশনের ক্ষেত্রে কি হয়, আমাদের আসতে পারে যে বাঘ হরিণকে ধরতে পারবে কি পারবে না এই ধরনের টাইপ, অথবা এক্স এর মান নির্ণয় করো। এখন যখন এইটা সবসময় মনে রাখবা নোট, বিয়োগ করার পরে টি এর মান যদি হচ্ছে বাস্তব হয়, টি যদি হয় বাস্তব হলে ধরতে পারবে, তাহলে টি যদি বাস্তব হয় তাহলে ধরতে পারবে, আর যদি বাস্তব না হয় তাহলে ধরতে পারবে না। তাহলে বাস্তব হলেই বাস্তব হলে ধরতে পারবে। এখন এক্সটা কিভাবে নির্ণয় করব, যেহেতু আমরা টির মানটা পেয়ে যাব যদি ধরতে পারে, তাহলে টি এর একটা বাস্তব মান আসবে, সেটা তুমি এখানে বসাই দিলেই এখানে এক্স এর মান সহজেই নির্ণয় করতে পারবে, মানে হরিণ কত দূর গিয়েছিল বা মোট কত দূরে যায় বাঘ হরিণকে ধরতে পেরেছিল। তাহলে এই টাইপের একটা অঙ্ক থাকেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বাঘ হরিণ দিয়ে খরগোশ কচ্ছপ এরকম টাইপের। তাহলে এই ছিল সমতলে অর্থাৎ এস ইজিক্যাল টু ভিটি অর্থাৎ সাধারণ গতিবিদ্যার যে সূত্রগুলো সেইগুলো দিয়ে এই ধরনেরই অঙ্ক আসে। এখন আমরা যাব উপরের নিচের ক্ষেত্রে, অর্থাৎ এই সূত্রই কিন্তু এবার অভিকর্ষ ত্বরণ নিয়ে যে কাজ হবে সেই ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে উপরে নিচে চিন্তা করতে হবে। এখন দেখো উপরের দিকে যখন হবে তখন মাইনাস ভি, আর নিচের দিকে যখন হবে তখন প্লাস ভি। এখন মাইনাস প্লাস কোনটা সেটা হচ্ছে, দেখো উপরে নিচের ক্ষেত্রে যেসব টার্ম আমাদের থাকে কি থাকে, এইচ থাকে, ইউ থাকে, ভি থাকে, এইচ ইউ ভি, আর যেহেতু এখানে উপরে নিচে অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি, তাহলে এই যে টার্মগুলো এইচ ইউ ভি জি এইগুলো যখন উপরের দিকে যাবে তখন তারা হবে ঋণাত্মক, আর যখন নিচের দিকে আসবে তখন হবে ধনাত্মক। এখন দেখো এই জিনিসটা বোঝানো আমি আর একটু ভালোভাবে বুঝাই দিই। প্রথম ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে নিচ থেকে,
তাহলে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে উচ্চটা তাহলে এই কোন দিকে যাচ্ছে, উপর দিকে। একইভাবে শেষ বেগটাও উপর দিকে ভি যদি চিন্তা করি, আদি বেগ ইউতে নিক্ষেপিত হয়েছিল সেটাও উপরের দিকে, কিন্তু জি সবসময় কোন দিকে, নিচের দিকে কাজ করছে। এখন এই যে প্লাস মাইনাস দেব সেইটা কিভাবে ইউজ করব সেটা এখন দেখো। মানে যেহেতু ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে, এইচ উপরের দিকে, ভি উপরের দিকে, ইউ জি নিচের দিকে, তাহলে আমরা যে সূত্র ছিল আমাদের মেইন সূত্র, ভি ইজ ইকুয়াল টু ইউ জি টি, এর জায়গা জি ইউজ করছি। এখন আমরা চিহ্নগুলো বসাই, সাইন এইচ, এইচ তো এখানে নাই, ভি উপরের দিকে, তাহলে উপরের দিকে কি হবে, মাইনাস বলছে, তার মানে এর আগে মাইনাস। একইভাবে ইউ উপরের দিকে মাইনাস, জি নিচের দিকে, তার মানে প্লাস। তার মানে এইখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে ফাইনাল সূত্রটা আসবে কি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। দেখো তোমরা কিন্তু এই সূত্রটাই মুখস্থ করতা কিন্তু জানতা না কিভাবে হয়। তাহলে কি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি, যখন কোনো বস্তুকে উপর দিকে নিক্ষিপ্ত করা হবে। একইভাবে যদি এইচ দিয়ে চিন্তা করি, এইচ ইজ ইকুয়াল টু ইউ টি হাফ জি টি স্কোয়ার, তাহলে এইচ উপরের দিকে মাইনাস, ইউ উপরের দিকে মাইনাস, আর জি নিচের দিকে প্লাস। তার মানে এইটা যদি ফাইনাল দেখি, তার মানে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম যে যখন নিচ থেকে উপর দিকে। এখন দেখো যদি উপর থেকে নিচে নিক্ষিপ্ত হয় কোনো বস্তু তখন কি হবে, মানে উপর দিক থেকে নিচে বস্তুটা পড়ছে, তাহলে এই ক্ষেত্রে এইচ নিচের দিকে, ভিও নিচের দিকে, ইউ নিচের দিকে, জি নিচের দিকে। তাহলে ফাইনালি এখানে কিন্তু সূত্রের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমাদের আগের যে সূত্র সেটাই হয়ে যাচ্ছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি টি। একইভাবে এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই তাহলে নিচের উপর থেকে নিচে যখন আসছে তখন কোনো চেঞ্জ হচ্ছে না। এখন এইখানে আর একটু ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রম কীরকম, মনে করো ভূমি থেকে একটা বিল্ডিংয়ের ছাদ আছে, ছাদ থেকে আবার একটা বস্তু নিক্ষেপ করা হলো। তাহলে দেখো এইখানে এইচটা নিচের দিকে, ভিও নিচের দিকে, কিন্তু ইউ উপরের দিকে। তাহলে এইখানে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ভি নিচের দিকে তার মানে প্লাস, ইউ উপরের দিকে তার মানে মাইনাস ইউ, আর জি হচ্ছে নিচের দিকে তার মানে হচ্ছে এখানে জি নিচের দিকে সবসময়, তাহলে এখানে প্লাস কি হবে, জিটি। একইভাবে এইচ নিচের দিকে, তাহলে প্লাস, তাহলে এইচ নিচের দিকে প্লাস মাইনাস ইউ উপর দিকে তার মানে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই ছিল হচ্ছে আমরা যদি উপরের দিকে যেটা বললাম উপরের দিকে মাইনাস আর নিচের দিকে প্লাস চিন্তা করি, তাহলে আমরা সূত্রগুলো সহজেই কিন্তু বের করতে পারি উপর নিচের ক্ষেত্রে কি হবে। একে সাইন কনভেনশন বলে। এখন এই উপরে নিচের যে জিনিসটা দেখলাম এই নিয়ে একটা অঙ্ক থাকে, এটা তোমরা আগেই করেছো, ইন্টারেল ছিল, কিন্তু এই অ্যাডমিশনের জন্য তো আর বড় করে করা যায় না, তার জন্য কিছু শর্টকাট থাকে। কীরকম অঙ্ক ছিল যে একটা বস্তু উপর থেকে ছেড়ে দিচ্ছি, ঠিক সেই সময় একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে প্রশ্নটা থাকতো এরকম যে কখন মিলিত হবে আর কোথায় মিলিত হবে।
এই প্রশ্নটা থাকতো, তাহলে যদি একটু দেখি, মনে করে এই উপর থেকে ছেড়ে দিচ্ছে, দিলে তাহলে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0। এখন মনে করো এই বিন্দুতে তারা মিলিত হবে, এটা এ, বি, এটা সি, তাহলে সি বিন্দুতে মিলিত হবে। এখন এ থেকে বি এর দূরত্ব ছিল মনে করি এইচ, পুরো দূরত্বটা। এখন যেহেতু এই বিন্দুতে মিলিত হবে, এখন দেখো এ থেকে যদি সি কল্পনা করি, তাহলে এ থেকে সি কল্পনা করলে দূরত্ব যদি দেখি যে দূরত্বটা কত হয় এখান থেকে সি পর্যন্ত, তাহলে এইখানে আমরা লিখছি যে যেহেতু ছেড়ে দিলে ইউ ইজ ইকুয়াল টু 0, মানে আগে বস্তুটা স্থির ছিল, এখন উপর থেকে ছেড়ে দিচ্ছি, তার মানে যদি এস ইজ ইকুয়াল টু বা এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস জিটি হাফ জিটি স্কোয়ার ওইখানে যদি বসাই, তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু ইউ 0, তার মানে ইউটি টার্মটা কাটা যাচ্ছে, তার মানে এখানে থাকতেছে অনলি হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব। একইভাবে নিচ থেকে যখন উপরের দিকে আমি নিক্ষেপ করতেছি, তখন তো একটা দূরত্ব সিবি হবে, সেইটাকে আমরা ধরলাম যে এইচ প্রাইম। এখন সময় যদি টি হয়, সময় টি, আর একটা বেগে আমি নিক্ষিপ্ত করতেছিলাম সমবেগে উপর দিকে, সেটা হচ্ছে ভি, তাহলে কখন মিলিত হবে এইটা যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো এইচ প্রাইমটা হচ্ছে কি বললাম, এইচ প্রাইম হচ্ছে উচ্চতায় মিলিত হবে। তাহলে কখন মিলিত হবে, কখন মিলিত হবে সেটার সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি। তার মানে যত যাই দেওয়া থাক এরকম উচ্চতা, যেটাই দেওয়া থাক না কেন, তোমার খেয়াল করতে হবে কখন মিলিত হবে, সেটা বার করতে গেলে কত উচ্চতা ছিল, তারে কত বেগে আসলে বস্তুটা, আমি নিচের বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করছিলাম, সেটাই কখন মিলিত হবে। আর কোথায় মিলিত হবে যদি নির্ণয় করি, সেই ক্ষেত্রে কি হবে, এইচ প্রাইম ইজ ইকুয়াল টু কি, দেখো এখানে মোট দূরত্ব ছিল এইচ, সেই এইচ থেকে বিয়োগ দেব হচ্ছে উপরের থেকে, এই যে এইচ প্রাইমটা কি আসলে, পুরো এইচ থেকে যদি এই উপরের টুক অর্থাৎ এ বি থেকে হচ্ছে এসি বিয়োগ দিই, তাহলেই তো বিসি থাকে, তাহলে এখানে বিয়োগ হবে হাফ জি। এখন দেখো টি এর মান কিন্তু অলরেডি আমরা কখন মিলিত হবে সেটা জানি, এইচ বাই ভি, তাহলে ওই টি এর জায়গায় কি বসবে, এইচ বাই ভি, তারপরে স্কোয়ার, তার মানে কোথায় মিলিত হবে সে সূত্র হচ্ছে এটা। সহজেই টিকের ক্ষেত্রে এটা নির্ণয় করা যায়। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের গতিবিদ্যার যে সূত্রগুলো ছিল সেইগুলো দিয়ে অঙ্ক। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অ্যাডমিশনে এইটা আছে, হ্যাঁ, যে যদি কোনো বন্দুক থেকে কোনো বুলেট নিক্ষিপ্ত করা হয়, তাহলে বুলেটটা আসলে কতটুকু ভিতরে যেতে পারে, সেটা নির্ণয় করতে বলে অনেক সময়। অর্থাৎ মনে করো বুলেটটির আদিবেগ ভি
এবং ডি দূরত্ব যাবার পর বেগ vn হলে তাহলে কতটুকু যদি গাছে নিক্ষেপ করা হয় বা যেখানে নিক্ষেপ করা হয় সেইটার সূত্রটা হবে কি, কতটুকু ভিতরে ঢুকবে তার সূত্রটা হবে, মানটা হবে কি ডি n স্কয়ার মাইনাস 1। এখন দেখো এই n স্কয়ার 1 মানটা কি, n স্কয়ার মানে v মানে বলছে এখানে v কে n দ্বারা ভাগ দিচ্ছি মানে কতটুকু হ্রাস পেল বা বৃদ্ধি পেল, অবশ্যই হ্রাস পাবে। তার মানে যদি বলে যে আদি বেগের অর্ধেক হ্রাস পায় তার মানে n এর মান কত 2, তাহলে এখানে n এর জায়গা 2 বসাই দেবে। যদি 1/3 হয় তাহলে 3 হবে। এরকম পেলে কতটুকু আসলে ভেদ করে ঢুকতে পারবে ভিতরে সেটা নির্ণয়ের একটা শর্টকাট সূত্র এটা। ওকে, তাহলে এবার আমরা শিখব, আলোচনা করব প্রয়াস নিয়ে, প্রজেকশন। তাহলে প্রয়াসটা কি, আমি চিত্রটা একটু আঁকি। তাহলে প্রয়াসের ক্ষেত্রে দেখো চিত্র আঁকার পরে যদি দেখি একটা বস্তু যদি আমি ইউ আদি বেগে নিক্ষেপ করি, এখানে ইউ বেগে নিক্ষেপ করি, তাহলে দেখা যাবে ও কিন্তু উপর দিকে যাবে না, ও কিছু দূর উপরে উঠে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমি মনে করলাম যে বস্তুটাকে ইউ আদি বেগে আলফা কোণে উপর দিকে নিক্ষেপ করলাম, সময় হচ্ছে টি। তাহলে এইখানে কি হবে, যদি আমরা আগের ক্লাসে আমি দেখাইছিলাম যখন কোণ যেখানে থাকবে আর লব্ধি হয় তাহলে কোণের সাথে হবে কস, তার মানে যদি এই দিকে এক্স অ্যাক্সিস বরাবর দেখি তাহলে এই দিকে হবে হচ্ছে ইউ কস আলফা। একইভাবে ওয়াইয়ের দিকে যদি চিন্তা করি তাহলে এদিকে কি হবে ইউ সাইন আলফা। তাহলে এইটা হচ্ছে আনুভূমিক, আনুভূমিক আনুভূমিক আর এটা হচ্ছে উলম্ব। আনুভূমিক সরণ উলম্ব। এখন দেখো এখানে কি হয়, আমরা যদি একইভাবে এইখানে যদি আবার চিন্তা করি যে বস্তুটা এইখানে এসে থিটা কোণ উৎপন্ন করছে এবং এদিকে এসে ভি বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে এইখানে একটা যদি লম্ব টানি তাহলে এটা কোণ, তার মানে এইখানে হবে কি, এবার যেহেতু ভি বেগ তার মানে এখানে হচ্ছে ভি কস থিটা আর এই বরাবর হবে হচ্ছে ভি সাইন থিটা। তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু তার মানে এখানে ভি এক্স ইজ ইকুয়াল টু এটা, আর এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর তার মানে ভি ওয়াই ইজ ইকুয়াল টু এটা হয়। এখন দেখো আমরা এই যে চিত্রটা, এই চিত্র থেকে কি 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 সূত্র পাই আর কি সেটা দেখব। তাহলে এখানে আনুভূমিক সরণ যদি এক্স হয়, আনুভূমিক সরণ এক্স হলে আমরা এক নম্বরে কি পাই ভি এক্স ইজ ইকুয়াল টু, তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে এইটা আনুভূমিক সরণ এই সোজাসুজি হয়েছে, তার মানে এটা কি হবে ভি এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ কস আলফা। একইভাবে
যদি উলম্ব সরণ দেখি তাহলে উলম্ব সরণ হচ্ছে y, তার মানে ভি ওয়াই সমান সমান। এখন দেখো এখানে কি হচ্ছে, আমি বলছিলাম উপর দিকে যখন যাবে তখন কি হবে মাইনাস। এখন এইখানে যখন উপর দিকে নিক্ষিপ্ত হচ্ছে, ইউটা কি উপর দিকে নিক্ষিপ্ত হচ্ছে, তার মানে এখানে ইউ এর মান কি হবে মাইনাস ইউ সাইন আলফা। এবং একই সাথে জি নিচের দিকে কাজ করছে, তাহলে জি নিচের দিকে যখন কাজ করছে তাহলে এখানে কি হবে জি টি। এই গেল হচ্ছে প্রথম ক্ষেত্রে। যদি দ্বিতীয় সরণ চিন্তা করি, যদি দেখো যে এখান থেকে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে এখানে গেছে, তাহলে এখানে সরণটা হয়েছে কত, আচ্ছা এক্স এর মানটা কত সেইটা যদি নির্ণয় করি, 3 নম্বরে আনুভূমিক একটা বেগ ছিল এক্স অ্যাক্সিস বরাবর, এটা ছিল উলম্ব দিকে যে বেগ ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু সরণ হয়েছে সেইটাই যদি এক্স দ্বারা ডিফাইন করি, তাহলে এখানে কি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি। এটা কোথা থেকে আসলো, আমরা জানতাম এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন দেখো এক্স অ্যাক্সিস বরাবর বেগটা কিন্তু আমরা পাইছি ইউ কস আলফা, তাহলে ওইখানে যে ভি এর জায়গায় ইউ কস আলফা ইন্টু হচ্ছে সময় টি, তাহলে এটা হচ্ছে আনুভূমিক সরণ। এই সবকটাই ইম্পর্টেন্ট। তো বক্স 4 নম্বরে কি পাই, যদি উচ্চতাটা দেখি তাহলে কি হবে। এখন দেখো বলছিলাম যে এটা ধরলাম যে উচ্চতা হচ্ছে এইচ, এখন এইচ কি উপরের দিকে, কারণ উপরের দিকে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে, তাহলে এইচ যদি উপরের দিকে হয় তাহলে এইচ এর আগে কি হবে একটা মাইনাস, অলরেডি এটা বলে এসেছি ইউ, তাহলে ইউ উপরের দিকে, তাহলে মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে যদি মাইনাস কমন নিই তাহলে ইউ এইচ ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে এই আর একটা। এখন দেখো আমি আর একটা জিনিস এখানে দেখাইছি, যখন এই বস্তুটা সমান্তরাল রেখার নিচের দিকে আসছে অর্থাৎ নতুন একটা বেগ ভি প্রাপ্ত হয়েছে, তখন কি হয়, তখন যদি চিন্তা করি ভি এর মানটা কত হবে নির্ণয় করি, এটা আমাদের সেই ভেক্টরের যে সূত্র ছিল সেইটা থেকে আমরা বের করতে পারি। ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, আর কত কোণ হয়েছিল সেটা যদি নির্ণয় করি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, এখানে হচ্ছে ভি এক্স ভি ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে এই দুইটা সূত্র আমাদের জন্য ইম্পর্টেন্ট, কত কোণে বস্তুটা আছে নিচের দিকে পড়ছে। এখন দেখো এই ক্ষেত্রে আর একটা কন্ডিশন পাওয়া যায়, কোনো বস্তু নিচ থেকে এবার উপরে না, বা প্রায়াস যে কোণে নিক্ষিপ্ত হয়েছে ওইভাবে না, মনে করো এই উচ্চতায় ছিল বস্তুটা, সেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সমান্তরালে, তাহলে সমান্তরালে নিক্ষেপ করলে বস্তুটা এইভাবে যেয়ে নিচে পড়ে গেল, তাহলে এইখানে যে কোণ আলফা, সেই আলফাটা এখন কত ডিগ্রি, 0 ডিগ্রি। আর কত বেগে ওকে নিক্ষেপ করা হয়েছে মনে করি ইউ, তাহলে এখানে দূরত্বটা হয়েছে এক্স, জি নিচের দিকে এইচও নিচের দিকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, এক্স আনুভূমিক বরাবর যে বেগটা সেটা হচ্ছে কি
ইউ বেগে মারছি, জিটি যেহেতু উপর দিকে নিচ উপর নিচ চিন্তা করি ওয়াই অ্যাক্সিসে, তাহলে সরণ এক্স ইজ ইকুয়াল টু কি হবে ইউটি, আর উচ্চতা হবে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে আলফা যেহেতু 0 ছিল, 0 ডিগ্রি মানে কি, আমরা যদি আগের সূত্রগুলো চলে যাই, এখানে তুমি বসাই দাও আলফার মান 0, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার জন্য vx is equal to u আসছে। অর্থাৎ আগে যে চারটা সূত্র লিখছি ওইখানে শুধু থেটার মান বসাই দিলেই হবে, অর্থাৎ 0 যেহেতু 0 ডিগ্রি বসাই দিলেই তুমি এগুলো পেয়ে যাবে, তাই আর ব্যাখ্যা করলাম না। মেইন জিনিসটা হচ্ছে তাহলে মোটামুটি প্রয়াসের ক্ষেত্রে এই সূত্রগুলোই আমাদের লাগে কাজে, অর্থাৎ এই সূত্রগুলো যদি তোমার মনে থাকে তাহলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে শুধু মান বসিয়ে। এখন এইখানে 0 ডিগ্রি ছিল, অনেক অন্য কোনো দেওয়া থাকতে পারে 45 ডিগ্রি, সেই ক্ষেত্রে শুধুমাত্র তুমি যে চারটা সূত্র আছে এই সূত্রে কোণের মান ইউজ করেই এগুলো সহজেই নির্ণয় করতে পারবে। এখন আমি গতিবিদ্যা অধ্যায়ের কিছু সূত্র বাদ দিয়ে গেছি, সেইগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে দেখো যে জিনিসগুলো বাদ দিয়ে গেছি, সর্বোচ্চ উচ্চতা প্রয়াসের ক্ষেত্রে এটা আসে h = u স্কয়ার sin স্কয়ার আলফা 2g ভাগ ইউ হচ্ছে আদিবেগ, কত বেগে আমি নিক্ষিপ্ত করছি বস্তুটা। একইভাবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় যদি নির্ণয় করি তাহলে t = u sin আলফা বাই g। একইভাবে মোট বিচরণকাল অর্থাৎ কতক্ষণ ওই বস্তুটা শূন্যে থাকবে সেটা যদি নির্ণয় করতে চাই তাহলে t = 2u sin আলফা বাই g। একইভাবে অনুভূমিক পাল্লা রেঞ্জ অর্থাৎ কত দূর গিয়েছিল এটা, সেটা যদি নির্ণয় করি ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ প্রক্ষেপণের কোণ কত হবে, যে ম্যাক্সিমাম দূরত্ব যাবে বস্তুটা, তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি। এই ক্ষেত্রে দেখো আলফার মান কত π/4 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণে যদি আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি তাহলে এই যে আনুভূমিক যে পাল্লাটা এইখানে কি হয়, এইটা 90 ডিগ্রি সাইন, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে 1 হয়ে গেলে ইউ স্কয়ার বাই জি সেটাই আসে। একইভাবে হচ্ছে আলফা কোণটা কত নির্ণয় করা হবে 4h/r। আর কিছু জিনিস আমরা এখানে দেখি, যদি কৌণিক বেগ ওমেগা চিন্তা করি তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু থেটা বাই টি, এটাকে আবার 2π/t আকারে লেখা যায়, 2πn/t 2πn ddt থেটা, অর্থাৎ ওমেগা সমান সমান এই যে কোনো একটা আমরা সমান সমান লিখতে পারি। একইভাবে যদি রৈখিক বা স্পর্শকীয় ত্বরণ এ হয় তাহলে এ সাপেক্ষে এ সমান সমান আমরা লিখতে পারি আলফা আর। আলফাটা কি, এখানে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ যদি চিন্তা করি এসি সমান সমান ভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার, আর সমান সমান 4π স্কয়ার আর বাই টি স্কয়ার সমান সমান 4πn স্কয়ার আর। একইভাবে যদি ঘূর্ণন কম্পাঙ্ক দেখি n ইজ ইকুয়াল টু থেটা বাই 2πt ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t। আর ঘূর্ণন সংখ্যা যদি দেখি, ঘূর্ণন সংখ্যা হচ্ছে থেটা বাই 2π, এখানে থেটা হচ্ছে কৌণিক সরণ, এইগুলোই। আর যদি সমত্বরণ হয় তাহলে ত্বরণকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখা যাবে হচ্ছে 0 হবে, আর যদি 0 না হয় তাহলে কি সমত্বরণ হবে না। এইগুলোই আসলে অ্যাডমিশনে আসে। ধন্যবাদ ক্লাস সাথে থাকার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।